নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন মানিক ভট্টাচার্যের লেখা রক্ত কমল। কাশীর হরিশ্চন্দ্র ঘাটের ওপর সবচেয়ে ভালো ও বড় বাড়িটা দখল করে দুয়ারের সম্মুখে প্রস্তরফলকে নিজের নামের শেষে এমডি যুক্ত করে রাখলেও জ্ঞানপ্রকাশকে কেউই বড় একটা রোগী দেখবার জন্য বাইরে যেতে দেখেনি। লোকটাও এমন অদ্ভুত যে কাশীর মতো বাঙালিবহুল স্থানে থেকেও সে বাড়ি থেকে বের হয় না। লোকের সঙ্গে দেখাশোনা বা মেলামেশা তো দূরের কথা। লোকে ভাবল লোকটি কাশীতে নতুন এসেছে, তাই হয়তো ভেবেছে সকলের সঙ্গে বেশি মেলামেশা করলে কেউই আর টাকা দেবে না, সকলেই হয়তো বন্ধুত্বের দাবি করে বসবে। কিছুদিন এখানে থাকলেই বুঝবে চিকিৎসা করে এখানে ভিজিটের আসা নেই বললেই হয়। যেখানে গন্ডায় গন্ডায় সিভিল সার্জন পেনশন নিয়ে শিবপ্রাপ্তির লোভে শিবলোকের সিংহদ্বার আগলে আছে, সেখানে ডাক্তারের ও মেজাজ খাটে না। কিন্তু পুরো একটি বছর কেটে গেলেও লোকে তার স্বভাবের কোনো পরিবর্তন দেখল না। পূর্বের মতো সেই সর্বক্ষণ বাড়িতে থাকা, আর রাত্রি 9টা-10টার পর গান। আর সে কি গান! তার যেন কোনো শ্রান্তি নেই, সর্বক্ষণই স্রোতের মতো বয়ে চলেছে। কোনো রাত্রে গান নয়, শুধু বাঁশি। সে বাঁশি সারা রাত্রি যেন সমস্ত কাশী ভোরে বাজতে থাকে। এক এক রাত্রে বাঁশি বা গান নয়, বাজে শুধু বেহালা। যারা বোঝে তারা বলে লোকটির যেমন গলা তেমনি হাত। এই সুন্দর গলা ও হাতওয়ালা লোকটিকে বাড়ির বাইরে লোকে দৈবাত দেখতে পেত। মাসের মধ্যে এক-আধ দিন এমন কোনো নাছোড়বান্দা ব্যক্তি যদি আসত যার এই ডাক্তারটিকে নইলে চলবে না, তাহলে সে অগত্যা বের হতো। কিন্তু তার ভৃত্য আগে গিয়ে একখানা গাড়ি করে আনত। সেই গাড়িতে আহ্বানকারী লোকটি, ডাক্তার নিজে ও একটি দুগ্ধফেন শুভ্র লোমবহুল ক্ষুদ্রাকৃতি কুকুর উঠত। এই ভৃত্যের কাছ থেকেও বাবুর সম্বন্ধে কিছু জানবার উপায় ছিল না, কারণ কিছু জিজ্ঞাসা করলেই সে বলতো বাবু জানেন, এবং বাবু যে কি জানেন তা বাবু ছাড়া দ্বিতীয় ব্যক্তির জানবার সুবিধা বা সম্ভাবনা ছিল না। এই অদ্ভুত লোকটির সম্বন্ধে লোকের কৌতূহলের অন্ত ছিল না। ছাদের ওপর উঠে দুয়ারের ফাঁক দিয়ে বাজারে ঘাটে যেখানে দেখা হয়েছে, চাকরটাকে প্রশ্নের উপর প্রশ্ন করে লোকে এটুকু জানতে পেরেছে যে বাড়িতে নারী জাতির কোনো সম্পর্ক নেই। চাকর মনিব, একটি কুকুর ও কয়েকটি বাদ্যযন্ত্র নিয়ে ডাক্তারটির সংসার। বিবাহ করেছে কি করেনি, করবে কি করবে না, এ কথারও কোনো খবর কেউ পেত না। শেষটা প্রতিবেশীরা জ্ঞানবৃদ্ধি সম্বন্ধে হতাশ হয়ে একযোগে হাল ছেড়ে দিল। সকাল থেকে ইতস্তত করে দুপুরে চন্দ্রিকা ডাকল, বাবু। আহারাদি শেষ হলে জ্ঞানপ্রকাশ একখানি ইজি চেয়ারে অর্ধসাহিত্য থেকে একখানি বই পড়ছিল। বই থেকে মুখ তুলে জ্ঞানপ্রকাশ জিজ্ঞাসা করল, কিরে? চন্দ্রিকা একটু অবনত মুখে বলল, আমি তাহলে যাব? হ্যাঁ, যাবি বই কি, তোর মেয়ের বিয়ে, তুই না গেলে কি করে চলবে? কোন ট্রেনে যাবি? বিয়ের এখনো 1 সপ্তাহ দেরি আছে, কবে যাব ঠিক করিনি। একজন লোক থাকবে বলেছে, আজকে তার আসবার কথা, তাকে সব দেখিয়ে শুনিয়ে তবে তো যাব। আবার লোকের হাঙ্গামা কেন করতে গেলি? এ কটা দিন কুকারই চালিয়ে নিতাম। কলের জল আছে, আর ভাবনা কি? ভাবনা যে কি তা চন্দ্রিকা খুব জানত, যার জন্য সে বাড়ি থেকে উপরি উপরি 5-6খানা চিঠি আসা সত্ত্বেও যেতে পারেনি। বাড়িতে চিঠি লিখে দিয়েছিল, বাবুকে একা রেখে যাবার উপায় নেই, একটা বিশ্বাসী লোক ঠিক করে দিয়ে তবে সে যেতে পারবে, তা সে যত দেরি হোক না কেন। চন্দ্রিকা সেসব কথা না বলে শুধু জানালো, একটা লোক না হলে যে কষ্ট হবে,
অন্তত চা কি জল খাবারটা করে দে, বলো তো, একটা লোকের দরকার। তা এ কটা দিন আমি একরকম করে চালিয়ে নিতাম। বলে জ্ঞানপ্রকাশ একখানি ছোট রেকাবি থেকে মোটা করে কাটা একখণ্ড সুপারি নিয়ে মুখে ফেলে দিল। একটু পরেই জ্ঞানপ্রকাশ আবার বলল, হ্যাঁ রে চন্দ্রিকা, তোর মেয়ের বিয়েতে কত খরচ হবে? 100-3 টাকায় হয়ে যাবে। 300 টাকায় কি করে হবে রে? তা কেন হবে না বাবু, বরযাত্রীদের খাওয়াতে শখানেক, এই গয়না শখানেক, আর এদিক ওদিকের খরচ বাকি টাকাটা হয়ে যাবে। গয়না শখানেকে কখনো হয় রে পাগল? তা কেন হবে না বলুন, গায়ের উপর গয়না, পায়ে কাঁসার জিনিস, আপনাদের মতন তো আর সোনায় মুড়িয়ে দিতে হবে না। তা তুই তো আমাকে কিছুই বললি নে, কোনো খরচ চাইলি নে। গেলবারেই তো আপনি 300 টাকা দিয়েছিলেন, তার মা মারা গেল তাই না বিয়েটা হলো না, আর সেই টাকাই তো আছে। সব টাকা কি করে থাকবে চন্দ্রিকা? শ্রাদ্ধে তো তোকে খরচ করতে হয়েছিল। আরে শ্রাদ্ধের জন্য যে আপনি আলাদা 100 টাকা দিয়েছিলেন, মনে নেই? বিয়ের টাকা আমি পোস্ট অফিসের খাতায় জমা রেখেছিলাম, পাছে খরচ হয়ে যায় তাই ভেবে। আর সেদিন দ্বারকাকে পাঠিয়ে দিলাম সব কেনাকাটা করতে। দ্বারকা তোর ছোট ভাই না? হ্যাঁ বাবু। হ্যাঁ, ভালো কথা। আমার মানি ব্যাগটা একবার নিয়ে আয় তো। এখন টাকা কি হবে? আরে নিয়ে আয় না, কত আছে দেখি। যা ওঠ। চন্দ্রিকা অনিচ্ছায় উঠে বাক্স থেকে মানিব্যাগ বের করে আনল। টাকা কড়ি চাবি সব চন্দ্রিকার জিম্মাতেই থাকতো। হ্যাঁ রে, তুই যে কতগুলো গিনি করে রেখেছিলি সেগুলো কোথায় গেল? সে তো ব্যাগে থাকে না, সেই রূপার কৌটোতে আছে। তা সেটাও নিয়ে আয় একবার দেখি। চন্দ্রিকা পুনরায় উঠে কৌটো এনে দিল। কৌটো খুলে কয়েকটি গিনি তুলতে তুলতে জ্ঞানপ্রকাশ জিজ্ঞাসা করল, চন্দ্রিকা, তোদের দেশে গিনির মালার ভারী আদর না? চন্দ্রিকা ব্যাপারটা অনুমান করে চোখ দুটি কপালে তুলে বলল, কি জানি বাবু, সেসব আমির লোকদের কাছে হতে পারে, আমাদের মতো লোক ও গিনি টিনি ভালোবাসে না। জ্ঞানপ্রকাশ সে কথা কানে না তুলে কতকগুলি গিনি নিয়ে বলল, চন্দ্রিকা, তোর মেয়েকে এই কটা গিনি গাঁথিয়ে দিবি, বুঝলি? চন্দ্রিকা বাবুকে জানত, তথাপি একবার আপত্তি করবার চেষ্টা করল। বলল, যা দরকার সব তো হয়ে গেছে বাবু, এখন উপায় নেই, অত খরচ করলে চলবে কেন? আর আমাদের মধ্যে ওসব গয়নার চলন নেই। তুই বেশি কর্তাতি করিস নি বাবু, আমি তোর মেয়েকে এই গহনাটা দিচ্ছি। আমি তো তোদের মতো রূপোর হাঁসুলি দিতে পারি নে, সেটা তো জানিস। চন্দ্রিকা বাবুর হাত থেকে গিনি নিয়ে গুনে দেখল 12টা গিনি। ভয় ভয় বলল, একেবারে 12টা যে বাবু? তুই তাহলে গুনতে শিখেছিস এতদিনে? বলে হাসতে হাসতে জ্ঞানপ্রকাশ বইখানা হাতে তুলে নিল। চন্দ্রিকা নিরুত্তর হয়ে গেল। একটু পরে বই থেকে মুখ তুলে ব্যাগ থেকে 2খানা 10 টাকার নোট বের করে জ্ঞানপ্রকাশ বলল, দেখ চন্দ্রিকা, এই যাবার দিন কাশি থেকে কিছু ফল আর আমাদের বাংলাদেশের কিছু মিষ্টি কিনে নিয়ে যাবি। সন্দেশ রসগোল্লা নিবি, বুঝলি? তুই যে বাঙালির বাড়ি থাকিস তার একটা চিহ্ন থাকা দরকার তো। আপত্তি করা নিরর্থক জেনে হাত বাড়িয়ে চন্দ্রিকার নোট 2খানাও নিল। তারপর মানিব্যাগ ও কৌটো তুলে রাখতে গেল, কিন্তু চোখ দুটো তার জলে ভরে এলো। অপরাহ্নে চন্দ্রিকার ঠিক করা লোকটি এসে উপস্থিত হলো। জ্ঞানপ্রকাশ তার দিকে একবার চেয়ে দেখল মাত্র, কিছু বলল না। চন্দ্রিকা তাকে আড়ালে নিয়ে গিয়ে কি কি করতে হবে, বাবুর দিকে কিভাবে লক্ষ্য রাখতে হবে, সব মোটামুটি একরকম বুঝিয়ে দিল। ও সকালে আসতে বলল। একটা দিন সে কিভাবে কাজ করে তা একবার দেখে নেওয়া তার অভিপ্রায়। অপরাহ্নে চন্দ্রিকা প্রভুকে চা এনে দিল। হাতের বইখানা রেখে জ্ঞানপ্রকাশ ধীরে ধীরে চা পান করে আবার পড়ায় মনোনিবেশ করল।
একটু পরেই ঘরে আলো জ্বেলে দিয়ে চন্দ্রিকা জিজ্ঞাসা করল, কিছু খাবার দেব বাবু? জ্ঞানপ্রকাশ ঘাড় নেড়ে জানালো, না। চন্দ্রিকা আরেকবার বলল, পরশু খুব ভালো সন্দেশ রেখেছিলাম, আজও যদি না খান তো নষ্ট হয়ে যাবে। সন্দেশ কি করতে আনিস চন্দ্রিকা? ও আর ভালো লাগে না। একটু অপ্রসন্ন মুখে জ্ঞানপ্রকাশ বলল। একটা কথা মনে পড়ায় চন্দ্রিকা লজ্জিত হলো। তবু সে শেষ চেষ্টা করে বলল, রাত্রে তো অর্ধেক দিন খাবার পড়েই থাকে, সন্ধ্যার সময়ও যদি কিছু না খান শরীর টিকবে কি করে? অন্য খাবার কিছু আনবো? চন্দ্রিকার কথার সুরে এমন একটা মিনতি ছিল যাতে জ্ঞানপ্রকাশ চোখ তুলে একবার চাইল, তারপর বলল, আচ্ছা, যা ঘরে আছে তাই নিয়ে আয়। চন্দ্রিকা খুশি হয়ে একখানি রেকাবিতে সন্দেশ এনে প্রভুর সামনে ধরল। জ্ঞানপ্রকাশ তা থেকে একটি সন্দেশ তুলে নিয়ে ডাকল, কিটি। কিটি চেয়ারখানার তলাতেই হাত পা গুটিয়ে বেশ আরামে শুয়েছিল। প্রভুর আহ্বানে তৎক্ষণাৎ বাইরে এসে চারখানা পা একটু একটু প্রসারিত করে একবার আলস্য ভেঙে ও একটু মৃদু শব্দ করে প্রভুর পানে চাইল, যেন উত্তর দিল, আজ্ঞে। জ্ঞানপ্রকাশ কিটির পানে চেয়ে গম্ভীরভাবে বলল, কিটি, তুমি ক্রমশ বড় কুঁড়ে হয়ে যাচ্ছ, আমার চেয়েও, বুঝেছ? কেবল খাওয়া আর ঘুম। একটু আধটু কাজকর্ম করো, একেবারে বাবু হয়ে যেও না। কিটি যেন কথায় সায় দিয়ে প্রভুর পায়ের কাছে আর একটু ঘেঁষে বসল। পাত্র থেকে দুটি সন্দেশ নিয়ে কিটির কাছে ফেলে দিয়ে জ্ঞানপ্রকাশ বলল, নে খাবার খা। চন্দ্রিকা বলছে সন্দেশ না খেলে রোগা হয়ে যাবি। সন্দেশ দুটি শুধু একবার একটু শুঁকে কিটি প্রভুর পানে চাইল। জ্ঞানপ্রকাশ একটি সন্দেশ রেকাবি থেকে ডান হাতে তুলে তাতে একটি কামড় দিয়ে বলল, এই দেখ, আমি খেয়েছি, তুই খা। কিটি তখনও প্রভুর পানে চেয়ে রইল। অবশিষ্ট সন্দেশটুকু মুখে ফেলে দিয়ে জ্ঞানপ্রকাশ বলল, এই দেখ, এবার খেয়ে ফেলেছি। তারপর জলের গ্লাস নিয়ে জল পান করল। কিটি তখন আনন্দে জলযোগ আরম্ভ করল। এদিকে জ্ঞানপ্রকাশও অন্য দিনের মতো গাইতে বসল। রাত্রি 12টার সময় জ্ঞানপ্রকাশ গান বন্ধ করে ডাকল, চন্দ্রিকা। চন্দ্রিকা চোখ রোগড়ে সামনে এলো। আর এক পেয়ালা চা দিতে পারিস চন্দ্রিকা? চন্দ্রিকা ফিরে গিয়ে স্টোভ জেলে জল ছড়িয়ে দিল। জ্ঞানপ্রকাশ আবার গান গেয়ে যেতে লাগল। চা তৈরি হয়ে গেলে রাখতে এসে চন্দ্রিকা দেখল বাবু গান গাইছেন, আর তাঁর চোখ বারবার সজল হয়ে আসছে। কয়েক ফোঁটা জলও চোখের পাশ দিয়ে গড়িয়ে পড়ল। চন্দ্রিকা কিছু না বলে কেবল প্রভুর দৃষ্টি আকর্ষণ করবার জন্য দাঁড়িয়ে রইল। গান শেষ হলে জ্ঞানপ্রকাশ চায়ের পেয়ালা হাতে নিয়ে কি ভাবতে লাগল। চোখের জল মুছতেও মনে রইল না। একটু পরে বলল, চন্দ্রিকা, গান আজ বড্ড ভালো লাগছে। সঙ্গে সঙ্গে আরও কয়েক ফোঁটা জল তার চোখ থেকে ঝরে পড়ল। জ্ঞানপ্রকাশ জমিদারের ছেলে, অল্প বয়সী পিতৃমাতৃহীন হয়। বিশ্বাসী দেওয়ান শিবনাথের হাতে তার রক্ষণাবেক্ষণের ভার পড়ে। বিষয়ের ভার তো আগে থেকেই ছিল। বিএ পাশ করে জ্ঞানপ্রকাশ ডাক্তারি পড়তে চাইল। শিবনাথ একবার বললেন, ও পথে তো আবার 5-6 বছর লাগবে, তার চেয়ে বিষয় আশয় দেখলে হতো না? জ্ঞানপ্রকাশ বলল, আমি দেখলে বিষয় আশয় এমন কি আর বেড়ে যাবে? শিবনাথ বললেন, তবু তো সব শেখা ও জানা দরকার। শেখা? তা সে ডাক্তারি পাশ করে এলেও আপনি শিখিয়ে দিতে পারবেন। যতদিন আপনি আছেন ততদিন আমাকে একটু পড়াশোনা করতে দিন। বাবা মা কেউ তো নেই, আপনি সব। আপনি যদি এমন বলেন। বৃদ্ধ শিবনাথ সজল নয়নে বললেন, না বাবা, আমি এ কথা আর বলবো না। আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। তোমার যতদিন ইচ্ছা লেখাপড়া করো। জ্ঞানপ্রকাশ ডাক্তারি পড়ে পাশ করল।
তারপর স্থির করল আইনটাও পড়ে নেবে এবং শিবনাথের সম্মতি নিয়ে ল কলেজে নাম লেখালো। এখানে তার এক বন্ধু হলো অজয়। সে তাদের বাড়িতেও যেত। অজয়ের পিতা ব্যারিস্টার সঞ্জয় সেন মিস্টার এস সেন নামেই সমধিক পরিচিত ছিলেন। ব্যারিস্টারের প্রতি তার অসীম অনুরাগ। জ্ঞানপ্রকাশকে তিনি বেশ পছন্দ করেছিলেন। ছেলেটি সুশিক্ষিত, সচ্চরিত্র ও তদুপরি ধনবান বলে সেন জায়ার তাকে আরও বেশি ভালো লেগেছিল। এর কারণেই যে তাদের একমাত্র কন্যা বিজয়ার স্বামী নির্বাচনে বিভ্রাট ঘটেছিল। এরও একটি ইতিহাস ছিল। মিস্টার সেনের একটি পণ ছিল যে ব্যারিস্টার ছাড়া তিনি আর কাউকে জামাতা করবেন না। তার মত, যেমন পশুর রাজা সিংহ, তেমনি মানুষের রাজা ব্যারিস্টার, যার ভ্রুভঙ্গে ও দর্পে চিফ জাস্টিস পর্যন্ত কাহিল হয়ে পড়েন। কিন্তু এই রকম সৎপাত্র বাজারে তৈরি মেলে না, তৈরি করে নিতে হয়। এর জন্য মিস্টার সেন অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত ছিলেন না। অজয়ের বন্ধুদের মধ্যে বেছে বেছে উপযুক্ত ছেলেদের তিনি সমাদর করতেন ও বাড়িতে আহ্বান করে বাড়ির মেয়েদের সঙ্গে পরিচয় করিয়েও দিতেন। যে কয়েকটি যুবক তাদের বাড়িতে যাতায়াত করত, তাদের মধ্যে কুমুদনাথ নামক একটি যুবকের প্রতি বিজয়া অনুরক্তা হয়। বিজয়া তখন স্কুল ছেড়ে সবে কলেজে প্রবেশ করেছে। কুমুদনাথ দুবার বিয়ে ফেল করেও কলেজ ছাড়েনি। কুমুদের দৈহিক সৌন্দর্য, তার কথাবার্তা বলবার অদ্ভুত ক্ষমতা, সর্ববিধ কাজে তার অসীম সাহস বিজয়াকে নিরতিশয় মুগ্ধ করেছিল। মিস্টার সেন তা লক্ষ্য করে তার সঙ্গে বিজয়ার বিবাহের কথাবার্তা ঠিক করে ফেললেন। স্থির হলো যে মিস্টার সেনের খরচেই কুমুদ বিলাত গিয়ে ব্যারিস্টার হয়ে আসবে এবং এসেই বিজয়াকে বিবাহ করবে। বিয়ে পাশের জন্য আর বৃথা চেষ্টা না করে কুমুদ যথাসময়ে বিজয়াকে কাঁদিয়ে বিলাত যাত্রা করল। প্রয়োজনের অতিরিক্ত অর্থ মিস্টার সেন কুমুদকে পাঠাতেন। পূর্বে কথা ছিল পরীক্ষা দিয়েই কুমুদ চলে আসবে। পরীক্ষার পরেই সে জানালো বিলাত ত্যাগ করবার পূর্বে সে একবার সমগ্র ইউরোপটা ঘুরে আসবে। মিস্টার সেন এতে আপত্তি করলেন না। কিন্তু ইউরোপ ভ্রমণে একটু বেশি দিন লেগে গেল। পরীক্ষার সংবাদ বের হলে জানা গেল কুমুদ পাশ করেছে। অভিনন্দনসূচক টেলিগ্রাম আদি পাঠানো হলো। আসবার খরচ চলে গেল, কিন্তু কুমুদ ফিরল না, অথচ না আসবার কারণও জানালো না। মিস্টার সেন উদ্বিগ্ন হয়ে বিলাতে তাঁর যে সকল বন্ধু ছিলেন তাদের কাছে কুমুদের সংবাদের জন্য লিখলেন। সংবাদ এলো অতি নিদারুণ। মাস ছয়েক হলো সে সেখানেই এক শ্বেতাঙ্গিনীকে বিবাহ করেছে এবং বিলাতেই থাকবার সংকল্প করেছে। তখন মিস্টার সেন মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি কুমুদকে সত্য সত্যই ভালোবাসতেন। তার এই ব্যবহারে তার অন্তরে দারুণ আঘাত লেগেছিল। বিজয়ের মুখের পানে তিনি চাইতে পারতেন না। কি করে আবার সব দিক বজায় থাকবে তিনি সতত এই চিন্তা করতে লাগলেন। ঠিক এই সময় জ্ঞানপ্রকাশের সঙ্গে তার পরিচয় হয়। বিজয়া অতি সুন্দরী। এই আঘাত তার তীব্র সৌন্দর্য ও সর্বোজ্জ্বল মূর্তি স্নিগ্ধ ও শান্ত করে আরও মনোরম করে তুলেছিল। জ্ঞানপ্রকাশ ডাক্তারি পড়া শেষ করেও আইন পড়ছে জেনে মিস্টার সেন তাকে একদিন কথায় কথায় বললেন সে কেন বিলাত গিয়ে ব্যারিস্টারিটা পড়ে আসে না। উকিল ও ব্যারিস্টারে অনেক তফাৎ, যেমন বাংলাদেশের জরাজীর্ণ ছাগাকৃতি গাভী আর ভাওয়ালপুরের প্রসিদ্ধ গাভীতে ব্যবধান। জ্ঞানপ্রকাশ তাতে কোনো আপত্তি করল না, কেবল বলল জ্যাঠামশায়ের একবার মত নিতে হবে। শিবনাথকে জ্ঞানপ্রকাশ জ্যাঠামশাই বলতো। জ্ঞানপ্রকাশকে ব্যারিস্টারি পড়তে ইচ্ছুক জেনে তিনি তখন নিজের সংকল্প প্রকাশ করলেন এবং বিজয়ার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলেন। জ্ঞানপ্রকাশ যেন হাতে স্বর্গ পেল। সে সাগ্রহে সম্মত হল এবং ভরসাও দিল যে জ্যাঠামশায়ের মত নেওয়া কঠিন হবে না। মিস্টার সেন বললেন তাকে বিবাহ শেষ করে তবে বিলাত যাত্রা করতে হবে। বিজয়াকে লাভ করবার পর ইংল্যান্ড থেকে শতগুণ দূরে যেতেও জ্ঞানপ্রকাশের আপত্তি ছিল না। একটা ভাবনার বিষয় ছিল বিজয়া পাছে কোনো গোলমাল করে বসে,
কুমুদকে সে যে তখনও ভুলতে পারেনি মিস্টার সেন তা জানতেন। মেয়ে বড় হয়েছে, বিশেষত সেই ব্যাপারের পর মেয়ের মতটা একবার নেওয়া দরকার। মত জানবার ভার পড়ল অনুসূয়ার ওপর। অনুসূয়া মিস্টার সেনের দূরসম্পর্কের ভ্রাতুষ্পুত্রী। বছরের মধ্যে 6 মাসের ওপর অনুসূয়া তার বিধবা মায়ের সঙ্গে এখানেই থাকত। তাছাড়া মিস্টার সেনের যখনই কোনো আত্মীয়ার প্রয়োজন হতো তখনই তাদের জানাতেন। অনুসূয়া বিজয়ার চেয়ে বয়সে কিছু ছোট, অতি শান্ত ও মধুর প্রকৃতির। চন্দ্রমা শোভিত গগনের এক কোণে নীল স্নিগ্ধোজ্জ্বল তারাটির মতো ফুটে থাকত। মিস্টার সেনের কথা মতো অনুসূয়া বিজয়ের কাছে কথাটা উত্থাপন করল, জানালো যে জ্যাঠামশাই এই বিবাহ স্থির করেছেন। পরদিন বিবর্ণ মুখে অনুসূয়া মিস্টার সেনকে জানালো যে খুব আগ্রহ না জানালেও বিজয়া কোনো আপত্তি করেনি ও করবে না। শুনে মিস্টার সেনের মুখ প্রফুল্ল হয়ে উঠল, কিন্তু সেই দিন থেকেই অনুসূয়ার মুখের হাসি মিলিয়ে গেল। জ্ঞানপ্রকাশ তখন শিবনাথকে নিজের ইচ্ছা জ্ঞাপন করে পত্র লিখল ও তার অনুমতি চাইল। তাকে অনুরোধ করল তিনি যেন নিজে এসে বিজয়াকে দেখে আশীর্বাদ করে যান। জ্ঞানপ্রকাশের পিতা স্বেচ্ছায় ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন, সুতরাং এই পরিবারে জ্ঞানপ্রকাশের বিবাহে শিবনাথের কোনো আপত্তি রইল না। তিনি নিজে হিন্দু হলেও এতে আনন্দে সম্মতি জ্ঞাপন করলেন। যথাসময়ে বিবাহ হয়ে গেল। বিবাহের পরেই অনুসূয়া মায়ের সঙ্গে দেশে যেতে চাইল। জ্ঞানপ্রকাশ তাতে বাধা দিল। অনুসূয়াকে সত্যি সে স্নেহচক্ষে দেখত। বলল, আমি বিলাত চলে যাই, তখন যেও। যথাসময়ে জ্ঞানপ্রকাশের বিলাত যাত্রার দিন এলো। বিজয়ার কাছে বিদায় নিয়ে জ্ঞানপ্রকাশ যখন অনুসূয়াকে খুঁজল তখন তার সাক্ষাৎ মিলল না। জ্ঞানপ্রকাশের বিলাত যাবার মাসখানেক পরে মিস্টার সেন কুমুদের কাছ থেকে একটি পত্র পেলেন। এক ইংরেজ তনয়া তার সামান্য একটু দুর্বলতার জন্য ভয় দেখিয়ে তাকে বিবাহে সম্মত করেছিল এবং সে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ করেছিল। কিন্তু এখন সে এরই জন্য মহা বিপদে পড়েছে। এখন জানা গিয়েছে যে সে অপরের বিবাহিতা স্ত্রী। পূর্ববিবাহের কথা গোপন করে এবং সেই বিবাহবন্ধন ছিন্ন না করেই সে পুনরায় বিবাহ করেছিল। তার পূর্বস্বামী এখন তার নামে নানা অভিযোগ এনেছে। এখন 1000 কয়েক টাকা নইলে তার আর পরিত্রাণ নেই, জেল অনিবার্য। পরিশেষে সে ক্ষমা চেয়েছে এবং এও জানিয়েছে যে দেশে ফিরে এসেই সে বিজয়াকে লাভ করতে পারলে কৃতার্থ হবে। মিস্টার সেন সত্যিই কুমুদকে স্নেহ করতেন। তিনি প্রার্থিত অর্থ তৎক্ষণাৎ পাঠিয়ে দিলেন এবং বিজয়ার যে বিবাহ হয়ে গিয়েছে সে কথাও জানালেন। এর মাস 3 পরে কুমুদ হঠাৎ একদিন মিস্টার সেনের গৃহে এসে উপস্থিত হল। কুমুদ একজন অতি উৎকৃষ্ট অভিনেতা। সে এসেই এমন দুঃখ ও অনুতাপের ভান করল যে সকলেরই হৃদয় তার প্রতি সমবেদনায় পূর্ণ হয়ে গেল। বিজয়া তো কেঁদেই ফেলল। লজ্জা জিনিসটা কুমুদের কোনো কালই ছিল না। সে মিস্টার সেনের বাড়িতে নিয়মিতভাবে যাতায়াত করতে লাগল। কুমুদের কথা কইবার যে অদ্ভুত ক্ষমতা ছিল তা সে এই সময় খুব কাজে লাগাল। ধীরে ধীরে সকলে তার ভীষণ অপরাধের কথা ভুলে গেল। বিজয়ার এখনও মাঝে মাঝে মনে হতে লাগল যে জ্ঞানপ্রকাশ মাঝে এসে না পড়লে আগে যেমনটি ছিল আজ আবার তেমনই হতো। জ্ঞানপ্রকাশ যখন পাশ করে ফিরল কুমুদ তখন ভাঙা আসর রীতিমতো জমিয়ে বসেছে। সে এসব কথা কিছুই অবগত ছিল না। প্রকাশ যখন বিজয়াকে নিয়ে পৃথক বাসা করল তখনও কুমুদ যাতায়াত করতে লাগল। কুমুদ নামমাত্র কোর্টে যেত। জ্ঞানপ্রকাশ যখন কোর্টে কেস নিয়ে ব্যস্ত থাকত কুমুদ তখন বিজয়ার কাছে এসে অনুতাপ জানিয়ে ও কল্পিত দুঃখ ও মনোভঙ্গের কাহিনী বলে বিজয়ার চিত্ত বিগলিত করত। জ্ঞানপ্রকাশের বিশ্বস্ত ভৃত্য চন্দ্রিকা কিন্তু কুমুদের এভাবে ঘনিষ্ঠতা ভালো লাগত না। কিন্তু সে ভৃত্য কোনো কথা বলতে তার সাহসে কুলত না। কয়েকদিন পরেই একদিন কুমুদ বিজয়াকে নিয়ে নিরুদ্দেশ হল। কথাটা সেই দিনই রাষ্ট্র হয়ে পড়ল। মিস্টার সেন সেই রাত্রিতেই নিতান্ত অপরাধীর মতো জ্ঞানপ্রকাশের সঙ্গে দেখা করতে এলেন। পূর্ব কথা যা এতদিন গোপন রেখেছিলেন
সব জ্ঞানপ্রকাশের কাছে বললেন। জ্ঞানপ্রকাশ কাউকে দোষ দিল না, শুধু বলল, তাদের মঙ্গলের জন্যই আমি বিবাহ বন্ধন ছিন্ন করে নেব, এতে তাদের বিবাহে কোনো বাধা থাকবে না। জ্ঞানপ্রকাশ এরপর অতি অল্প দিনের মধ্যে বিবাহ বন্ধন ছিন্ন করে নিয়ে ব্যারিস্টারির পসার ছেড়ে কলকাতা ত্যাগ করল। কেবল চন্দ্রিকা কিছুতেই প্রভুর সঙ্গ ত্যাগ করেনি। জ্ঞানপ্রকাশ যাবার সময় শিবনাথকে জানালো যে দেশ বিদেশ ঘুরে বছর 2-3 পরে সে ফিরবে, দরকার হলে সে অর্থের জন্য পত্র লিখবে। যদি সে 5 বছরের মধ্যেও না ফেরে তাহলে সমস্ত বিষয় সম্পত্তি শিবনাথের পুত্রের হবে, কারণ শিবনাথের পুত্র তার আসল ভাইয়ের মতোই। তারপর বছরখানেক চন্দ্রিকাকে সঙ্গে করে নানা স্থানে ঘুরে জ্ঞানপ্রকাশ কাশীতে আসে। চন্দ্রিকার অনুরোধে সে কাশীতে কিছুদিন থাকা স্থির করেছিল। এক স্থান ছেড়ে অপর স্থানে যাবার উৎসাহ তার আর ছিল না। চন্দ্রিকা অনুরোধ করে বাসার দুয়ারের পাশে প্রস্তরফলকে প্রভুর নামের সঙ্গে ডাক্তারির খেতাবটা অঙ্কিত করে দেবার ব্যবস্থা করেছিল, যার ফলে মাঝে মাঝে তাকে 2-1টি রোগী দেখবার জন্য যেতে হতো। হরিশ্চন্দ্র ঘাট থেকে স্নান করে এক যুবতী ফিরছিল। বেলা তখন 2টো বেজে গেছে। সেদিন সূর্যগ্রহণ, তাই মুক্তির স্নান করতে অত বেলায় সে ঘাটে এসেছিল। মাথা নিচু করে যুবতী হনহন করে আসছিল। এমন সময় গানের কয়েক ছত্র তার কানে এলো। দুঃখেরে আমি ডরিব না আর, দুঃখ হবে মোর কণ্ঠের হার, জানি তুমি মোরে করিবে অমল, যতই অনলে দহিবে। যে বাড়ি থেকে গানের শব্দ আসছিল, যুবতী মন্ত্রমুগ্ধের মতো সেই দিকে চাইল। এ কণ্ঠ তার অতি পরিচিত। ঠিক রাস্তার ওপরেই বাড়ি। একটু পাশে এসে প্রস্তরফলকে গৃহস্বামীর নাম পড়ে সে স্তব্ধ হয়ে দাঁড়াল। প্রথমেই যে ঘর, তার দুয়ার খোলা ছিল। সুরের আহ্বানে সে মুক্ত দ্বার দিয়ে সেই ঘরে প্রবেশ করল। বাঁদিকের ঘরে জ্ঞানপ্রকাশ অর্গ্যান সহযোগে গান গাইছে, আর তার পায়ের কাছে বসে একটি কুকুর তার মুখের পানে চেয়ে আছে। সেই ঘর থেকে জ্ঞানপ্রকাশের মুখের একাংশ মাত্র দেখা যাচ্ছিল। তাকে দেখা মাত্র যুবতী তার শব্দায়মান বুক দুটি হাতে করে সেইখানেই বসে পড়ল। লোকচক্ষু থেকে নিজেকে বাঁচাবার জন্য রাস্তার দিকে দুয়ারটা বন্ধ করে দিল। ঘুরে ফিরে জ্ঞানপ্রকাশ গান গেয়ে যেতে লাগল। সংসারে যদি নাহি পাই সাড়া, তুমি তো আমার রহিবে, বহিবারে যদি না পারি এ ভার, তুমি তো বন্ধু বহিবে। কলুষ আমার দীনতা আমার, তোমারে আঘাত করে শতবার, আর কেহ যদি না পারে সহিতে, তুমি তো বন্ধু সহিবে। যাক ছিঁড়ে যাক মোর ফুলমালা, থাক পড়ে থাক ভরা ফুল ডালা, হবে না বিফল মোর ফুল তোলা, তুমি তো চরণে লইবে। দুঃখেরে আমি ডরিব না আর, দুঃখ হবে মোর কণ্ঠের হার, জানি তুমি মোরে করিবে অমল, যতই অনলে দহিবে। যুবতী দেখল জ্ঞানপ্রকাশের চোখে কতবার অশ্রু ফুটে উঠল, কতবার ঝরে পড়ল। গান শেষ হলে সে কিছুক্ষণ অর্গানের উপর মাথা রেখে স্তব্ধ হয়ে রইল। পরে মাথা তুলে চোখ মুছে ডাকল, কিটি। কুকুরটি একেবারে গা ঘেঁষে কোলের উপর মাথা রাখল। জ্ঞানপ্রকাশ বলল, কিটি, আজ একাদশী, কিছু খেতে নেই বুঝলি। কিটির ল্যাজটা কাটা, তাই ল্যাজ নাড়তে না পেরে মাথাটি প্রভুর কোলের ওপর একবার বুলিয়ে নিল। কিটি, আর 2 দিন বাদেই চন্দ্রিকা আসবে। এই 2 দিন আর উপোস করতে পারবি নে? কিরে? কিটি মুখ তুলে মাঝারি গোছের একটা শব্দ করে আবার মুখ নামালো, যেন বলল, তুমি যদি উপোস করো আমি বা পারবো না কেন। কিটি, আর একটা গান শুনবি? কিটি তার আপন ভাষায় কোনো উত্তর দেবার পূর্বেই একটা শব্দ শুনে সামনের ঘরের দিকে চাইল ও পরক্ষণে সেই দিকে ছুটে গেল। ব্যাপার কি দেখবার জন্য চোখ ফিরিয়ে জ্ঞানপ্রকাশ দেখল অনুসুয়া তার দিকে সজল চোখে চেয়ে দাঁড়িয়ে আছে, আর কিটি আনন্দে তার পায়ের কাছে লুটিয়ে তাকে অভ্যর্থনা করছে। জ্ঞানপ্রকাশ প্রথমে কথা বলল, অনুসুয়া। অনুসুয়া কম্পিত পদে জ্ঞানপ্রকাশের কাছে এসে তাকে প্রণাম করে দাঁড়িয়ে রইল। ওই বিছানাটায় বসো,
এমন সময় এসেছো যে তোমার অভ্যর্থনা করবার কোনো উপায়ই নেই। অনুসূয়া শয্যার এক প্রান্তে বসে জিজ্ঞাসা করল, আপনি এখানে কতদিন আছেন? এই 2 মাস। তুমি কবে এসেছো, কার সঙ্গে? আমি মার সঙ্গে মাসখানেক হলো এসেছি। এ ঘাটে প্রায় আসিনে, ভুবনেশ্বর দর্শন করব বলে আজ এসেছিলাম। মার শরীরটা আজ খারাপ, তাই আজ তিনি আসতে পারেননি। কোথায় আছো? এই কাছেই আউত মহল্লায় আমার এক মাসিমা থাকেন, সেইখানেই আছি। আচ্ছা, এবার কি কথা কই বলো তো? কথা খুঁজে পাচ্ছেন না? আচ্ছা, আমি এইবার জিজ্ঞাসা করে যাই, আপনি উত্তর দিন। আপনার লোকজন সব গেল কোথায়? লোকজন তো এখানে কেউ নেই। কেউ নেই? রাঁধবার বা কাজ করবার লোক? না। কেন? আপনার চন্দ্রিকা কোথায় গেল? সে মেয়ের বিয়ে দিতে দেশে গেছে। আর কোনো লোক রাখেননি? হ্যাঁ, সেই একজন লোক ঠিক করে গেছিল। কোথায় গেল সে? সেও চলে গেছে। কবে গেল? এই 3 দিন হলো। আর ফিরে আসেনি? না। এলো না কেন? ওই যাবার সময় কতগুলো জিনিস না বলে নিয়ে গেছিল, সেই জন্য বোধহয় লজ্জায় আসতে পারেনি। ওই কতগুলো টাকা, একটা ঘড়ি, কতগুলো কাপড় জামা, এইসব। এই 3 দিন কি করে চলল? গান গেয়ে। কি খেতেন? দুপুরে কলের জল খেতাম, রাত্রে পাশের গলির এক ভদ্রলোক কিছু খাবার করে পাঠিয়ে দিতেন। তাঁর স্ত্রীর চিকিৎসা করবার জন্য তিনি খবর নেন। দিনে পাঠান না? তাঁর স্ত্রী রুগ্না, সেই জন্য তিনি দিনে যা হয় দুটো নিজের হাতে রেঁধে মুখে দিয়ে যান, আর রাত্রে নিশ্চিন্ত হয়ে রাঁধেন। এ কদিন দিনও মানে কিছু খাননি? হ্যাঁ, কলের জল বেশি করে খেয়েছি। তাই বুঝি আপনার কিটিকে অমাবস্যার দিনে একাদশী করবার পরামর্শ দিচ্ছিলেন? চলুন তো, আমায় রান্নাঘরটা একবার দেখিয়ে দেবেন। কেন? আপনাকে অনেকদিন পরে রেঁধে খাইয়ে যাই। নিন, উঠুন। রান্নাঘর এই পাশেই, এই দিক দিয়ে যেতে হয়, কিন্তু এখন তো কোনো জিনিসের ব্যবস্থা নেই। চাল ডাল আছে তো? হ্যাঁ, তা আছে। আলু, কয়লা এসব? হ্যাঁ, তাও বোধহয় আছে। চন্দ্রিকা তো মাসখানেকের জিনিস রেখে গেছিল। তাহলেই হবে, আমি 2 আলু ভাতে ভাত চড়িয়ে দিয়ে গে। বলে অনুসূয়া উঠল। সব বিশ্রী হয়ে আছে, কষ্ট হবে। কিচ্ছু কষ্ট হবে না, আপনি চুপ করুন তো। তবে এক কাজ করো, বরং 3 দিন চা খাওয়া হয়নি, তুমি বরং একটু চা করে খাওয়াও, ভাত থাক। আচ্ছা, আমি আগে চা করে আনি। জ্ঞানপ্রকাশ চেয়ারে বসে ভাবতে লাগল। কিটি অনুসূয়াকে সব ঘর দুয়ার দেখিয়ে ফিরতে লাগল। উঠোনের একপাশে উচ্ছিষ্ট খাদ্যস্পৃষ্ট 3-4খানা থালা, কয়েকটা বাটি ও গ্লাস পড়ে আছে। রান্নাঘরের দুয়ার খোলা, কয়েকটি হাঁড়ি উনুনের পাশেই কাত হয়ে আছে। একটা লোহার কেটলি বারান্দায় পড়ে তার ঢাকনিটা উঠোনে ছাইগাদার ওপর কি করে চলে গেছে। অনুসূয়া জ্ঞানপ্রকাশের দুঃখের কথা সবই জানত। আঁচলে চোখ মুছে সে চৌবাচ্চা থেকে জল নিয়ে আগে ঘর দুয়ার পরিষ্কার করে নিল। কেটলি বেশ করে মেজে উনুন জেলে পেয়ালা ধুয়ে 2 পেয়ালা জল চড়িয়ে দিল। গোয়ালা এসে তাকের ওপর যেমন দুধ রেখে গিয়েছিল তেমনি পড়েছিল। জল গরম হতে হতে টিপটটি খুঁজে বের করে পরিষ্কার করল। তারপরে জলে চা ছেড়ে দুধটুকু জাল দিয়ে নিয়ে ক্ষিপ্র হস্তে চা প্রস্তুত করে আনল। জ্ঞানপ্রকাশ চায়ের পাত্রে ধীরে ধীরে 2টি চুমুক দিয়ে বলল, সুন্দর হয়েছে, অনেকদিন এমন সুন্দর চা খাইনি। সঙ্গে সঙ্গে জ্ঞানপ্রকাশের 2 চোখ জলে ভরে উঠল। অনুসূয়া বলল, কি রোগাই হয়েছেন আপনি? জ্ঞানপ্রকাশ মুখ তুলে একবার ম্লান হাসি হাসল।
সঙ্গে সঙ্গে দুফোঁটা জলও তার চোখ থেকে ঝরে পড়ল। ঘণ্টাখানেকের মধ্যে ভাত, আলু ভাতে ও একটা তরকারি রেঁধে অনুসুয়া জ্ঞানপ্রকাশকে খেতে দিল। যৎসামান্য খেয়ে জ্ঞানপ্রকাশ কিটিকে খেতে দিল। অনুসুয়া বলল, এবার আমি যাই। জ্ঞানপ্রকাশ নতদৃষ্টি অনুসুয়ার মুখপানে চেয়ে বলল, আচ্ছা অনুসুয়া, আবার যদি চন্দ্রিকা কখনো চলে যায়, তোমায় কোথায় খবর পাঠাবো যদি এসে এমনি করে খাইয়ে যাও? অনুসুয়া মৃদু হেসে বলল, যদি 1 মাসের মধ্যে খবর পাঠান তো 133 নম্বর আউটগর্বিতে খবর দেবেন। এর পরে হলে আমাদের বাড়িতে, কুসুমপুরে। কিন্তু তুমি শ্বশুর বাড়ি গেলে, সেখানকার ঠিকানাটা কি? সেটা ঠিক জানি নে, কারণ সেটা এখনো হয়নি। বলে অনুসুয়া একটু দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলো। রাস্তায় নেমে তার সজল চোখ দুটি একবার বেশ করে মুছে নিয়ে অনুসুয়া পাশের পথ ধরল। মাকে সব কথা বলে তার অনুমতি নিয়ে অনুসুয়া পরদিন সকালে তার ছোট মাস্তুতো ভাইটিকে নিয়ে জ্ঞানপ্রকাশের বাসায় এলো। অনুসুয়ার মা এই সংবাদে বড়ই মর্মাহত হলেন ও সারাদিন উন্মনা রইলেন। বিজয়ার বিবাহের পর অনুসুয়ার বিবাহের চেষ্টা হতেই অনুসুয়া মাকে কেঁদে বলেছিল সে বিবাহ করবে না। সমাজ কি বলবে বলে কিছু পীড়াপিড়ি করলে সে মায়ের পা ধরে জানিয়েছিল তার তো আর ভাই নেই যার জন্য সমাজকে মেনে চলতে হবে। মা আর সে ভগবানের নাম করে জীবনটা কাটিয়ে দিলেই চলবে। জ্ঞানপ্রকাশকে ভালোবেসেছিল বলেই যে সে বিবাহ করতে চাইছে না, এ তিনি জানতেন। তার মনে একটা ক্ষীণ আশা জাগল, তা তিনি গোপনেই রাখলেন। অনুসুয়া এসে দেখল জ্ঞানপ্রকাশ তখনও শুয়ে ও কিটি বসে পাহারা দিচ্ছে। দুধ সকালে আসবে কিনা তার ঠিক নেই, এই ভেবে সে ছোট একটা বাটি করে খানিকটা দুধ এনেছিল। অনুসুয়া বরাবর রান্নাঘরে গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে কিছু খাবার ও চা প্রস্তুত করে নিয়ে এলো। জ্ঞানপ্রকাশকে ডাকতে সে উঠে বসল। সকালেই অনুসুয়াকে দেখে সে বিস্মিত হয়ে বলল, কই, তুমি তো বলোনি যে সকালে আসবে? না বললে আসতে নেই? এত দেরিতে ওঠেন কেন? এতে যে শরীর আরো খারাপ করে। কত রাত্রিরে শোন? ঠিক নেই। কাল কত রাত্রিরে শুয়েছিলেন? এই 2-3টে হবে। কি করছিলেন এতক্ষণ? গান। সমস্তক্ষণ? হ্যাঁ। কষ্ট হয় না? না, না গাইলে বরং কষ্ট হয়। তা এখন উঠুন, খাবারটুকু খেয়ে চা খেয়ে ফেলুন। আমি ততক্ষণ রান্নাটা চড়িয়ে দিই। কিছু তরকারি কেবল আনিয়ে নিতে হবে। তা রঞ্জিত এনে দিতে পারবি না? অনুসুয়ার মাস্তুতো ভাই রঞ্জিত, সে ঘাড় নেড়ে সায় দিল, সে খুব পারবে। জ্ঞানপ্রকাশ বলল, শুধু একটু চা দাও, আজ আর কিছু খাবো না, শরীরটা ভালো নেই, মাথায় কি একটা যন্ত্রণা হচ্ছে। কেন, অসুখ হয়েছে? দেখি। বলে অনুসুয়া জ্ঞানপ্রকাশের গায়ের উত্তাপ দেখবার জন্য হাত বাড়িয়ে আবার কি ভেবে হাত সরিয়ে নিল। জ্ঞানপ্রকাশ একবার উফ বলে জোরে নিঃশ্বাস ফেলল। আপনার কষ্ট হচ্ছে? বলে অনুসুয়া জ্ঞানপ্রকাশের কপালে হাত দিয়ে দেখল গাও গরম হয়েছে। না, এ কিছু নয়, সেরে যাবে। বলে জ্ঞানপ্রকাশ মুখ ধোবার জন্য উঠতে গেল, কিন্তু মাথার যন্ত্রণায় উফ বলে আবার শয্যায় শুয়ে পড়ল। থাক, আপনি উঠবেন না। বলে ক্ষিপ্র হস্তে অনুসুয়া মুখ ধোবার জল এনে জ্ঞানপ্রকাশের মুখ ধুয়ে দিল। শয্যায় শুয়ে শুয়েই জ্ঞানপ্রকাশ চা পান করল। ঘণ্টাখানেকের মধ্যে জ্বর খুব বেড়ে উঠল। ডাক্তারের ব্যাগে থার্মোমিটার থাকে, তা অনুসুয়া জানত। অনুসুয়া থার্মোমিটার বের করে রোগীর উত্তাপ পরীক্ষা করল। দেখল 104 ডিগ্রি। মাথায় জলপটি দিয়ে অনুসুয়া বাতাস করতে লাগল। আউদ মহল্লায় একজন ডাক্তার থাকতেন। অনুসুয়া রঞ্জিতকে তাঁর কাছে পাঠিয়ে দিল ও মাকে খবরটা দিয়ে আসতে বলল। খানিক পরে জ্ঞানপ্রকাশ চোখ মেলে একবার চাইল। অনুসুয়া জিজ্ঞাসা করল, কিছু বলবেন? ওই ব্যাগটায়
আমার ড্রয়ারের চাবি আছে, দরকার হলেই ড্রয়ার থেকে টাকা নিও। আর যদি অসুখ খুব বাড়ে, আমার জ্যাঠামশাইকে একটা তার করে দিও, আমার ডায়েরিতে ঠিকানা লেখা আছে। আপনি ভাববেন না, শিগগির সেরে যাবে। না, ভাবনার তো কিছু আর নেই। ডাক্তার এসে দেখে গেলেন, ওষুধ লিখে দিলেন। বাসায় পুরুষ কেউ না থাকায় রোগীর সম্বন্ধে কাউকে কিছু বলতে পারলেন না। অনুসূয়া ভিজিট দিতে এলে তিনি বললেন, ওই বাইরের ওই লেখাটা আগে তুলে রেখে দিও মা, তখন ভিজিট নেব। অপরাহ্নে জ্বর আরও বাড়ল। রাত্রে কে থাকবে, একা সে কী করবে? যদি কিছু বিপদ ঘটে তো কার সাহায্য চাইবে? এইসব কথা অনুসূয়া ভাবছে। এমন সময় একটা মুখবন্ধ হাঁড়ি ও একটা কাপড়ের পুঁটলি হাতে নিয়ে চন্দ্রিকা এসে উপস্থিত হল। প্রকাশের বিবাহের পূর্বে ও পরেও অনুসূয়াকে সে বার কয়েক দেখেছে। প্রভুকে শয্যাগত দেখে চন্দ্রিকা মাথায় হাত দিয়ে বসে পড়ল। কখন অসুখ হয়েছে, কখন অনুসূয়া এসেছে, যে চাকর সে রেখে গিয়েছিল সে কোথায় গেল, এ কদিন প্রভুর কি করে কেটেছে, এ সমস্ত সংবাদ শুনে চন্দ্রিকা কেঁদে ফেলল। অনুসূয়ার চোখেও জল এসেছিল, তবু সে চন্দ্রিকাকে বোঝালো, এখন অধীর হলে চলবে না। অসুখ কান্না হয়, চিকিৎসা আর শুশ্রূষা সেরে উঠবেন। অনুসূয়াকে চন্দ্রিকা ছেড়ে দিল না, হাত জোর করে বলল, একে তো আমি রোগের কিছুই বুঝি না, তার ওপর বাবুর অসুখে আমার হাত পা উঠছে না। আপনি না থাকলে বাবু বাঁচবেন না। অনুসূয়া মায়ের অনুমতি নিয়ে রয়ে গেল। পরদিন জ্ঞানপ্রকাশের জ্ঞান রইল না। অনুসূয়ার কথা মতো চন্দ্রিকার ডাকঘরে গিয়ে শিবনাথের নামে তার করে এলো। চন্দ্রিকা, অনুসূয়া ও কিটি এক প্রকার আহার নিদ্রা ত্যাগ করে রোগীর কাছে বসে রইল। চন্দ্রিকা ও অনুসূয়া তবু পালা করে উঠে স্নান করে কিছু মুখে দিয়ে আসত। কিটি কিছুতেই সেই ঘর ত্যাগ করত না। পরদিন অপরাহ্নে শিবনাথ একজন পরিচারক সঙ্গে করে এসে পৌঁছলেন। জ্ঞানপ্রকাশের অবস্থা দেখে তিনি চোখের জল রাখতে পারলেন না। চন্দ্রিকা ও অনুসূয়ার কাছে সব শুনে বললেন, জ্ঞানের বাড়িতে জ্ঞানের পয়সায় আমরা রাজার হালে আছি, আর জ্ঞান এখানে এত কষ্ট পাচ্ছে, রেঁধে দেবার একটা লোক নেই। খিদে ও কিনা জল খেয়ে খিদে মেটায়। যিনি চিকিৎসা করছিলেন তাকে ডাকানো হলো। কাশীর সর্বশ্রেষ্ঠ ডাক্তারকে আনানো হলো। শিবনাথ হাত জোর করে বললেন, আপনারা দুজনেই দেখুন। বৃদ্ধির মুখে রোগ কমে না, তার উপর শক্ত টাইপের টাইফয়েড। অনুসূয়া লজ্জা সংকোচ সব ভুলে শুশ্রূষায় রত হল। ডাক্তারেরা পর্যন্ত বলতে লাগলেন, যদি ইনি বাঁচেন এরই শুশ্রূষার গুণে। শুনে অনুসূয়ার মাথা লজ্জায় নত হয়ে পড়ত, চোখে অশ্রু দেখা দিত। রোগীর জ্ঞানের লক্ষণ কেবল মাঝে মাঝে বোঝা যেত, কখনো কখনো কেবল নাম করত, জ্যাঠামশাই, অনুসূয়া, চন্দ্রিকা। এক একদিন বলতো, কিটি কিটি খা। ঠিক ৪৫ দিন পরে জ্ঞানপ্রকাশের জ্বর ত্যাগ হল, তার স্বাভাবিক জ্ঞান ফিরে এলো। সে প্রথমেই ডাকল, কিটি কিটি। পথ্যপে যেদিন জ্ঞানপ্রকাশ উঠে দাঁড়ালো, কিটির সেদিন স্ফূর্তি দেখে কে, তার যেন সজীবতা ফিরে এলো। সেদিন আর বাড়িতে একটা পাখিরও পর্যন্ত বসবার জো ছিল না। অনুসূয়া একদিন জ্ঞানপ্রকাশকে পথ্য খাইয়ে সযত্নে তার মুখ মুছিয়ে বলল, কি ভাবিয়েই তুলেছিলেন আপনি এবার। ভাগ্যে জ্যাঠামশাই সময় মতো এসে পড়েছিলেন, তাই তো এত চিকিৎসার ব্যবস্থা হলো, নইলে কি হতো? জ্ঞানপ্রকাশ বলল, শুধু চিকিৎসায় হয়নি অনুসূয়া, তোমার শুশ্রূষার গুণেই প্রাণ ফিরে পেয়েছি। কিন্তু লাভ তো কিছু নেই এতে। আমার এতদিনকার চেষ্টা তুমি ব্যর্থ করে দিলে। সেই তো আবার দিনের পর রাত্রি আর রাত্রির পর দিন, আলো নেই, বাতাস নেই, যেন অন্ধকারে হাঁপিয়ে থাকা। দেখুন, অসুখ থেকে সেরে উঠেছেন, এখন আর এসব ভাববেন না।
জীবনে করবার কত কাজ আছে। একদিক থেকে অলাভ পেয়েছেন বলে চারিদিকে বিমুখ হয়ে থাকা আপনাকে শোভা পায় না। এবার থেকে শরীরের দিকে চাইবেন। আমরা তো কদিন পরেই চলে যাব, জ্যাঠামশাইও তো বরাবর থাকবেন না। জ্ঞানপ্রকাশ খানিকক্ষণ আনমনা থেকে জিজ্ঞাসা করল, কবে তুমি যাবে অনুসূয়া? আপনাকে আর একটু সুস্থ দেখলে 2-4 দিনের মধ্যেই যাব। রাগ করলেন? না, রাগ করব কেন? তুমি যা করেছো তা যথেষ্ট। তোমাকে কিসের জোরে ধরে রাখব? অনুসূয়ার বুকের মধ্যে তোলপাড় করতে লাগল, কিন্তু সে মুখ খুলল না। জ্ঞানপ্রকাশ আবার বলল, দেখো অনুসূয়া, কেউ দরদ করবার আছে, কেউ ভালোবাসবার আছে। আমি না থাকলে কারো মন কাঁদবে, এ ভরসা না থাকলে মানুষ বাঁচতে চায় না। জীবন তার কাছে মরণের চেয়েও ভয়ানক হয়ে ওঠে। অনুসূয়া মাথা নত করে বসেছিল। ধীরে ধীরে মুখ তুলে বলল, আপনাকে দরদ করবার লোক তো আছে। হ্যাঁ, আছে বটে। জ্যাঠামশায়ের স্নেহ ভুলবার নয়। চন্দ্রিকা ও কিটির অনুরাগও বড় কম নয়। কিন্তু মন যেন আরো কিছু চায়। এছাড়াও এমন একজন আছে যে তোমাকে দেখলে সব ভুলে যায়। ভাবাবেগে অনুসূয়ার বুক তখন তোলপাড় করছিল। আছে? কে আছে অনুসূয়া? জ্ঞানপ্রকাশের গলা তখন কাঁপছিল। অনুসূয়া উত্তর দিতে পারল না। দুহাতে মুখ ঢেকে উচ্ছ্বসিত কণ্ঠে কেঁদে ফেলল। আহত হৃদয়ে জ্ঞানপ্রকাশ অনুসূয়ার বিগলিত অশ্রুপানে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর ধীরে ধীরে অনুসূয়ার একখানি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, অনুসূয়া, আমাকে ক্ষমা করো। তোমাকে আমি চিনতে পারিনি, কিন্তু তোমাকে আমি আর ছেড়ে দেব না। তোমার প্রতি আমি চিরদিন অনুরক্ত, কিন্তু অন্য চোখে তোমাকে দেখেছিলাম। এখন ভাবি, তখন যদি ভুল পথে না যেতাম তাহলে জীবনটা এমন হতো না। অনুসূয়ার বহুদিনকার সঞ্চিত অশ্রু এতকাল পরে আজ ঝরতে লাগল। সে হাত সরিয়ে নিল না। একটি কথাও তার মুখে এলো না। তার উদ্বেলিত হৃদয় বাক্য হারিয়ে ফেলেছিল। ঠিক এই সময় শিবনাথ ঘরের মধ্যে প্রবেশ করলেন। অনুসূয়া লজ্জিত হয়ে তাড়াতাড়ি হাত সরিয়ে নিতে গেল। তিনি বললেন, বসো মা, বসো। বুড়ো ছেলের কাছে লজ্জা কি মা? হ্যাঁ, একটা কথা বলতে এলাম তোমাদের। আসছে সোমবারেই সবাই আমরা দেশে ফিরে যাচ্ছি। আর জ্ঞানকে আমি আর এমন করে ছেড়ে যাচ্ছি নে। এতদিন জ্ঞান, আমি তোমার সব কথা শুনে এসেছি। এবার তোমাকে দিন কতক আমার কথা শুনতে হবে। আর মা অনুসূয়া, তোমাকে আমি ছাড়ছি না। এই সঙ্গে তোমাকেও যেতে হবে, আর আসতে দেব না। তুমি আমার জ্ঞানের গৃহলক্ষ্মী হবে। তোমার মার কাছে আমি এই অনুমতি নিয়ে আসছি। তাকেও সঙ্গে নিয়ে যাব। তিনি সঙ্গে না থাকলে গৃহস্থালী কে দেখবে? আমি আশীর্বাদ করছি, তোমরা সুখী হবে। অনুসূয়া ও জ্ঞানপ্রকাশ দুজনে একসঙ্গে উঠে শিবনাথকে প্রণাম করল। তাদের দুজনের অশ্রু পূজার ফুলের মতো পিতৃসম বৃদ্ধের চরণে নিবেদিত হল।